নমস্কার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সরাসরি লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন এবং আপনারা ভাবেন যে কি আলোচনা আজকে ডাক্তারবাবুর কাছ থেকে পাবেন। অবশ্যই সেইভাবেই কিন্তু আমরা আপনাদেরকে পৌঁছে দিই যে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো। নিশ্চয়ই পাবেন। আয়ুষি নেচার অ্যান্ড কেয়ার অ্যান্ড কিউর সেইভাবেই কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরস দিয়ে তারা কিন্তু পথ চলছেন এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। প্রত্যেকটা ডক্টরের এতটা তাদের মেধা শিক্ষা এবং তাদের কি বলবো তাদের প্রপার ডায়াগনোসিস প্রপার ট্রিটমেন্ট কিন্তু কথা বলে এবং তারা এই যে আয়ুর্বেদ চিকিৎসাকে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পৃথিবীর বুকে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এই আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিয়েছে। মানুষ ভালো আছেন সবচেয়ে বড় কথা। এবং আজকেও কিন্তু আমরা সেইভাবেই আজকে আলোচনা রাখবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিএমডি অর্থাৎ চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন এবং তার কাছ থেকে আজকে জানবো, যদিও আমরা আজকে একটা টপিক রেখেছি, আলোচনা রেখেছি ব্রিদিং অর্থাৎ শ্বাসকষ্ট বা আমাদের এই সময়টা বিশেষ করে শীতের প্রকোপে কিন্তু এই সমস্যাটা ভীষণ মাত্রায় দেখা দেয়। আসুন আমরা সেটাই আজকে জানবো, ডাক্তারবাবু কি আমাদের অ্যাডভাইস দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। স্যার, প্রথমেই বললাম যে এই যে শীতের প্রকোপে আমাদের এমনি যেমন আমাদের প্রত্যেকটা মাসে যে আমাদের একটা সমস্যা হয়, অনেকের ব্রিদিং প্রবলেম থাকে ঠিকই, কিন্তু শীতের সময় সেটা বহুমাত্রায় বেড়ে যায়। কেন বেড়ে যায় আপনি কি বলবেন, কি অ্যাডভাইস দেবেন? দেখুন, শুধু শীতে না, দেখবেন শীত পুরোপুরি পড়ে গেলে তারপরে অতটা বেশি কষ্ট দেয় না, কিন্তু আসছে ঠান্ডা ওটা শরীরে বেশি কষ্ট দেয়। কারণ আছে, কেন কি দেখুন, আমরা যখনই দেখবেন ঠান্ডা পড়ে গেল আমরা কি করি, আমরা সোয়েটারগুলো বাল করে নিই, বা যখন গরম পড়ে আমরা কি করি সেইভাবে কটন জামাগুলো বাল করে। কিন্তু আমাদের যে ব্লাড আছে, যে স্কিন আছে, সেটা তো কিন্তু বুঝে না যে ঠান্ডা আছে না গরম আছে। তাকে আমরা কিভাবে প্রিকশন দেব? এই সময় কি হয়, রক্ত চেঞ্জিং হয়, রক্ত আমাদের শরীরের মধ্যে চেঞ্জেস হয়। এই সময় কী হয়, ওই জন্য ঠান্ডা ধাত চলে আসে। দেখবেন যত পেশেন্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে সর্দি কাশি পেশেন্ট আসবে, কিন্তু ততটা আপনি দেখবেন জানুয়ারিতে আসবে না, যেহেতু জানুয়ারিতে আরও বেশি ঠান্ডা আছে। কিন্তু এই সময় ঠান্ডাটা যেহেতু নতুন আসছে, মানুষ বুঝে না, এই বাইরে থেকে আসছে, গরম লাগছে, পাখা চালিয়ে দিচ্ছে, ঘেমে আছে, একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছে। এই ঠান্ডাটাই লেগে গেলেই কিন্তু শরীরের মধ্যে, আর তাদের এই জিনিসটা তাদের বেশি হয়। দেখবেন বাড়িতে 6 জন আছে, 6 জনের মধ্যে 2 জনে হয়েছে, 4 জনে নেই। তো ওই 2 জন কি ভুল কাজ করেছে, সেম জিনিসই সেফ লাইফস্টাইলে চলছে, কিন্তু মেন কি হচ্ছে, ওই যে 2 জনে ইমিউনিটি পাওয়ারটা কম ছিল। যেহেতু ইমিউনিটি পাওয়ার কম থাকবে, তাহলে কি হবে, আমাদের ইএসআর লেভেল বেড়ে যাবে, আমাদের আইজি লেভেল বেড়ে যাবে। আর যখনই আমাদের ইএসআর আর আইজি লেভেলটা বেড়ে যায়, তাহলে কি হয়, ঠান্ডা ধাত, কন্টিনিউয়াসলি একটা ঠান্ডা ধাত, গলা ব্যথা। আর এটাই যখন ভবিষ্যতে পুরনো হয়ে গেল, তাহলে এটা দিয়েও একটা শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট একটা ডিজিজ, কিন্তু তার প্রকোপ অনেক আলাদা আলাদা জিনিস আছে। ডাস্ট থেকে হতে পারে, ঠান্ডা লাগলে হতে পারে, আপনার কোলেস্ট্রল বাড়লেও হতে পারে। তো শ্বাসকষ্ট হয়েছে ঠিকই, কারণ কিন্তু রুট আমাকে দেখতে হবে। ধরুন আপনি যদি শ্বাসকষ্ট হয়েছে আর আপনি কি করছেন, আপনি ইনহেলার নিয়ে নিচ্ছেন, কিন্তু সেটা কি হচ্ছে, আপনাকে রোজ চাপা দেওয়া হচ্ছে। রোজ চাপা দেওয়া নেই, আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে আমার এই জিনিসটা আসছে। যদি ওই রুট আপনি ধরে নেবেন, তাহলে কি হবে, সরল চিকিৎসা হয়ে যাবে, আর সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না। একদম ডাক্তারবাবু, যেটা দেখা যায় আমাদের বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো একটা সমস্যা আসে এই শীতের টাইমে, বিশেষ করে বাচ্চাদেরও ভীষণভাবে এফেক্ট করে এই সর্দি কাশি, বা অনেক সময় তাদের ইনহেলার যেটা আপনি বললেন নিতে হয়, এবং এমন সিচুয়েশন হয় যে খুব হসপিটালাইজ করতে হয়, এরকম একটা পজিশন চলে যায় বাচ্চাদের। বিশেষ করে এটা কি কারণে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে? দেখুন, অনেকবার এরকম পেশেন্ট দেখা গেল যে একদম লাস্ট স্টেজের মধ্যে গেলে, তারপরে ওনাকে আমরা নেবুলাইজার দিয়ে ওনাকে বলতে হয়, সার্ভাইভ করাতে হয়। কেন কি, পেশেন্ট যখন নেগলেন্সি করতে স্টার্ট করে, দেখুন যে কোনো রোগই বড় ক্ষতি নেই, কিন্তু যে কোনো রোগই বড় যদি করেন, একটা সময় গিয়ে ক্ষতি হবেই। তো আপনার যদি দেখছেন যে আপনার এই সমস্যাটা আপনার রয়েছে, কিন্তু আপনি কি করছেন, তাকে নেগলেন্সি করছেন, নেগলেন্সি কন্টিনিউয়াসলি করলে তাহলে তো একটা সময়ের মধ্যে আপনার ওই জিনিসটা বাড়াবাড়ি হবেই। তো মেন হচ্ছে, যদি আপনি অল্প সময়ের মধ্যে আসবেন, তাহলে আপনাকে এই ধরনের নেবুলাইজার বা আপনাকে অক্সিজেন লেভেল নিতে হবে না। এবার বলছেন বাচ্চাদের কেন এটা হয়, দেখবেন ম্যাক্সিমাম ইমিউনিটি পাওয়ার কম কাদের হয়, হয়তো একদম ছোট বাচ্চা, নাহলে একদম বয়স্ক।
শ্বাসকষ্ট বেশিরভাগ দেখবেন মিড এজের মধ্যে হয় না, আপনি দেখবেন শ্বাসকষ্ট 24-25 এই বছরের মধ্যে বেশি হবে না, কিন্তু হ্যাঁ চাইল্ডহুডের মধ্যে বেশি হবে বা আপনার সিনিয়র সিটিজেনে বেশি হবে। তো যাদের ইমিউনিটি পাওয়ার কম হবে তাদেরই ওই হবে। এটা মানে এটা না যে 24 বছরে হবে না, যদি কারো 24 বছরের মধ্যেও ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে হতে পারে। তো আপনাদের কী করতে হবে, ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে হবে। আপনি ভাবুন না, আপনি যা নেবুলাইজার নিচ্ছেন, ইনহেলার নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, কতদিন নেবেন? তারপরে আর কি করবেন? অক্সিজেনের পরে আর কি স্টেজ আছে? কোনো স্টেজ আছে? কোনো স্টেজ নেই। তো এর থেকে ভালো আছে যে আপনি রুট দেখুন যে আমার কেন এই সমস্যাটা হয়েছে, তার জন্য অল্প কিছু ব্লাড রিপোর্ট আছে, সেই ব্লাড রিপোর্ট করে যদি আমরা দেখতে পারি যে এই ঠান্ডাটা আমার কী জন্যে লেগেছে, বা এই ঠান্ডার মধ্যে আমি কী করলে বা কোন রিপোর্টটা আবার করলে দেখা যাবে যে আমি ভালো হয়ে গেলাম। আমি বারবার এখানে বলি আইইউডিসি আমরা মেন মোটোই হচ্ছে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। আপনি একটা রিপোর্ট করুন, আপনার কী সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর আবার রিপোর্ট করুন। এটা না হতেই পারে আমি আপনাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলাম এই জন্য আপনি ভালো আছেন, 3 দিন পরে আবার আপনার হবে। তো মেন হচ্ছে আপনি রিপোর্ট করুন যে আমার সত্যি সত্যি ইমিউনিটি পাওয়ারটা কি বুস্ট আপ হয়েছে। যদি বুস্ট আপ হয়ে যায় তাহলে এই ঠান্ডা লাগলে ধাতি শেষ হয়ে যাবে। তো প্রবলেম যে কোনো সলভ করা যায়। নিয়ম হচ্ছে যে আপনি কোন পথে চলতে চাইছেন। আপনি সঙ্গে সঙ্গে একটা মানে নেবুলাইজার নিয়ে রিল্যাক্সমেন্ট নিতে চাইছেন, না আপনি রুট ট্রিটমেন্ট করে তাকে ভালো করতে চাইছেন। তো যদি রুট ট্রিটমেন্ট করে ভালো করতে চাইছেন তাহলে অবশ্যই আপনাকে আয়ুর্বেদে হাত ধরতে হবে। একদম ডাক্তারবাবু খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করছেন। তারপর এই শীতের সময়টা বিশেষ করে কিন্তু আমাদের এই প্রবলেমটা ভীষণভাবে অ্যারাইজ হয়, তৈরি হয়। তা এটা আমাদের বাচ্চাদের হতে পারে, বিভিন্ন বয়সের ক্ষেত্রে কিন্তু এটা দেখা দিতে পারে। আমরা একটু ডাক্তারবাবুর কাছে যাব যে খাদ্যের দিক থেকে আপনি কি বলবেন, ফুড মানে এই সময় কি খাদ্যের ক্ষেত্রে আপনার কি কি আপনি অ্যাডভাইস দেবেন? দেখুন, খাদ্য কোনো জিনিসই খারাপ হয় না। আমি তো ইভেন ফাস্টফুডকেও এটা বলি না যে একদমই খারাপ, একদমই হবে না। আমি কোনোদিনই কোনো প্রোগ্রামে আমি বলি না, সব জিনিস খেতে পারেন, কিন্তু একটা টাইম আছে, একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে। সেই কোয়ান্টিটির মধ্যে যদি আমরা ফাস্টফুডও খাই ক্ষতি হবে না। এবার ঠান্ডার মধ্যে যখন দেখছেন আমার ঠান্ডা ধাত রয়েছে, তাহলে আমার যেহেতু ইভিনিংয়ের সময় আমি যদি আইসক্রিম খাই, আমি যদি বরফে জল খাই, আমি যদি আপনার কলা খাই, আমি যদি ফ্রুটস খাই বিকালে, যদি আমি রাত্রে স্যালাড খাচ্ছি, শসা খাচ্ছি, তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো আমাকে প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো আপনি নিজেই জানেন যদি আমি প্রিকশন রাখবো তাহলে আমাকে কোনো মেডিসিনে হেল্প নিতে হবে না। কিন্তু আপনি যদি ইচ্ছা করে ওই জিনিসটাকে করেন তাহলে আপনাকে কী করা যাবে। তো মেন হচ্ছে সব জিনিসই খাওয়ার দরকার আছে। কলাও খেতে পারেন, দইও খেতে পারেন, শীতকালেও খেতে পারেন, কিন্তু একটা সময়। কোন সময় খেতে পারবেন? যখন সূর্য আপনার মাথায় থাকে, মানে 12 নুন, আফটারনুনের সময় আপনি ফল খান, আপনি ঠান্ডা জিনিস খান, আপনার কোনো শরীরে ক্ষতি করবে না। কিন্তু আপনি ইভিনিংয়ের সময় যদি আপনি খাবেন তাহলে কিন্তু নিশ্চয়ই ক্ষতি করবে। একদম। একজন বন্ধু রয়েছেন ডাক্তারবাবু, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমতা থেকে বলছিলাম। বলুন সমস্যাটা বলুন, বয়সটা বলুন। আমার নাম বিক্রম চক্রবর্তী। আমার সমস্যা হচ্ছে মানে প্রচন্ড আমাশা পায়খানা হয়, পায়খানা যখন করি প্রচন্ড কোষ্ঠকাঠিন্য হয়, মাঝে মাঝে রক্ত বের হয়। আর এই সকালবেলা যখন ঘুম থেকে উঠি মুখটা একদম টকসে হয়ে যায়। আচ্ছা, আপনার এজ কত? 45। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট কি করেছেন এখনো পর্যন্ত? না, এখনো করেন। আচ্ছা, ডাক্তারবাবু বলছেন। আচ্ছা, আপনার মুখটা কি সবসময় একটু আটা আটা ভাব থাকে? এটা ধরতে পারি, কিন্তু সকালবেলা ভালো থাকে। আচ্ছা, আর কোনো খাবার দেখলে বা খাবার পরে একটা বমিটিং টেন্ডেন্সি আসে, বমি হয় না কিন্তু একটা বমি বমি ভাব আসে? হ্যাঁ হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়। আচ্ছা, হয় না, মাঝে মাঝে এই জিনিসটা হয়। দেখুন, আপনার যে এই রোগ আছে এই রোগের নাম হচ্ছে IBS, ইরিটেবল বাউল সিনড্রোম। আপনি দেখবেন ইরিটেবল মানে কোনো টাইম টেবল নেই। মানে আপনার যে একটা হয় না যে আমার লাঞ্চে একটা টাইম হয়, ডিনারে একটা টাইম হয়, সেরকম স্টুল যাওয়ারও একটা টাইম হয়, পায়খানা যাওয়ারও একটা টাইম হয়। কিন্তু আপনি দেখবেন এই পায়খানা যাওয়ার আপনার টাইমিংটা ম্যাচ করে না। কোনো দিন আপনি ভোরবেলা যাচ্ছেন, কোনো দিন আপনি দুপুরবেলা যাচ্ছেন, কোনো দিন খাবার পরে যাচ্ছেন, কোনো দিন খাবার আগে যাচ্ছেন। তো এটা কোনো টাইম টেবল নেই। এই জন্য এই রোগের নাম হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। আর এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হওয়ার কারণ আছে, একটা সময় আপনি না অনেক দিন ধরে কনস্টিপেশনে ভুগছিলেন,
আর কনস্টিপেশনে ভুগছিলেন, ওই জন্য কি হলো, আপনার যে ইন্টেস্টাইন আছে সেই জায়গা কাই জমে গেছে। এই জন্য এখন কি হচ্ছে, ফুড পার্টিকলসগুলো ওখানে থাকছে না, খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে রেক্টামের কাছে চলে আসছে, আর ওখানে ঘা সৃষ্টি হচ্ছে, ওই জন্য ব্লিডিংও আসছে। তো এটা কিন্তু আপনার অর্শ নেই, এটা বলা হয় রক্ত আমাশা। আমাশা থেকে যখন রক্ত পড়ে তাহলে এটা রক্ত আমাশা বলা হয়। তো এটা খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। এখানে আপনাকে কী করতে হবে, এইরকম জিনিস করতে হবে যেটা কোনো খাবারের মধ্যে আপনার অ্যাসিডিটি ফর্ম না হয়। এরকম কোনো খাবার খাবেন না যেখানে দিয়ে আপনার অ্যাসিডিটি ফর্ম হয়। আপনাকে যেই সব জিনিসে একটু হরণিভাবে জিনিস, যেরকম আপনি ঢ্যাঁড়স হচ্ছে, কচু হচ্ছে, লতা জাতীয় জিনিস, ওইগুলো খাওয়া একদমই বন্ধ করতে হবে। কিছু মেডিসিন আছে সেটা লিভার প্রিকশনে আপনাকে খেতে হবে। আর আপনাকে দুটো রিপোর্ট করে নিতে হবে, একটা হচ্ছে সিআরপি রিপোর্ট, একটা হচ্ছে এলএফটি রিপোর্ট। এই দুটো রিপোর্ট যেই দিন আপনার ভালো হয়ে যাবে সেই দিন আপনার এই রোগ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আর না হলে কি হবে, আপনি যেই মডার্ন মেডিসিন আপনি নেবেন, মানে আজকে ট্যাবলেট খাবেন, পায়খানা বন্ধ হয়ে গেল, কালকে আবার খাবেন না, আবার হবে। ঠিক আছে, তো এটা কোনো সলিউশন নেই। সলিউশন যদি নিতে হয় তাহলে অবশ্যই আয়ুর্বেদে আসতে হবে। আপনার যেখানে বাড়ি আশেপাশে কোন চেম্বার আপনার কাছে পড়বে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনি আসুন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। একদম, ধন্যবাদ। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের আপনারা জানেন যে এমনই একটি কাজ তাদের, তারা প্রত্যেকটি ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু মানুষকে একটা উপকারের জায়গা তৈরি করে দেন। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা আপনারা জানেন মানে 5000 বছর আগে সেই চিকিৎসা, যেই চিকিৎসাকে নিয়ে তারা চলছেন এবং যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেটা হয় মডার্ন মেডিসিন বা অন্যান্য ট্রিটমেন্টের কি হয়, সেটা আমরা হয়তো একটা রোগের ওষুধ খেলাম কিন্তু দেখা যাবে আরেকটা রোগের আমরা আমন্ত্রণ করি। এটা একেবারেই নয়, এবং একদম রুট থেকে, শিকড় থেকে আপনাকে কিন্তু সেই ট্রিটমেন্টটা করছে, এবং একদম সেটা কিন্তু আপনার লাইফ টাইম, অর্থাৎ যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার সারা জীবন ওষুধও খেতে হবে না, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাচ্ছেন। একদম প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবন পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। সেইভাবেই কিন্তু আয়ুরিশি নেচার অ্যান্ড কেয়ার কিন্তু সেইভাবে কাজ করছে, তাদের গ্রুপ অফ ডক্টরসরা। এবং আমি তার শিডিউলটা একটু জানিয়ে দিচ্ছি কোথায় কখন তাদের পেয়ে যাচ্ছেন। আপনারা সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার রয়েছে, এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার রয়েছে, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার রয়েছে, বারাসাতে চেম্বার আছে, এছাড়া হাওড়ার টিকিয়াপাড়াতে আপনারা চেম্বার পাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পাচ্ছেন। এবং কলকাতার বাইরে যেটা, সেটা হলো বর্ধমান, দুর্গাপুর এবং নর্থ বেঙ্গলের মধ্যে যেটা, উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, এবং মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন। এগুলো কিন্তু আপনাদের আমরা জানিয়ে দিলাম, আপনারা নোট ডাউন করুন। যার যেখানে কাছাকাছি হবে অবশ্যই আপনারা সেখানে আসবেন এবং অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন প্লিজ তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সুন্দর একটা রেজাল্ট পাবেন। কিন্তু আমি হেল্পিন নাম্বারটা একটু বলে দিচ্ছি, 9903595252। আরেকটি নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি জানিয়ে দিচ্ছি 9831368397। এই নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিলাম, আপনার টিভি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আপনারা সেগুলো কালেক্ট করুন, নিন, নোট ডাউন করে রাখুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী। আচ্ছা বলুন সর্বাণীদি, কি সমস্যা বলুন, বয়সটা বলুন। আমার বয়স 29 বছর। আমার সমস্যা হচ্ছে আমার অ্যাসিডিটি হয় খুব। আচ্ছা, অ্যাসিডিটি হয়। আপনার বয়স 29 ইয়ার্স আছে আর আপনি ব্যারাকপুরে থাকেন। ব্যারাকপুরে একদম কাছে চেম্বার হচ্ছে, প্রথমে বলে দিই, বারাসাতে। ঠিক আছে, এইবার এই 29 ইয়ার্স হয়েছে, আপনার অ্যাসিডিটি হচ্ছে কেন? দেখুন, অ্যাসিডিটি হচ্ছে হয়তো আপনি কোনো একটা জায়গা দিয়ে অ্যান্টাসিড খাবেন তাহলে কমে যাবে, কিন্তু ওটা তো সলিউশন হলো না, তাই না? তো হ্যাঁ, তো অ্যাসিড হচ্ছে এই বয়সে হবার দুটো কারণ হতে পারে। একটা হতে পারে আপনার কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য আছে, তার জন্য হবে। আর একটা কারণ আছে, অনেকবার হয় যে আপনার, আমার কথাটা শেষ হতে দিন, হয়তো অনেকবার হয় যে আপনার কনস্টিপেশন নেই, তাহলে কিন্তু এই বয়সে আর একটা কারণ আছে এটা হবার, যেটা বলা হয় ডিসমেনোরিয়া অ্যান্ড লিকোরিয়া, মানে মাসিক ধর্ম অনিয়মিতা হচ্ছে বা সাদা স্রাব যদি হচ্ছে তাহলে ওখান থেকেও অ্যাসিডিটি হচ্ছে। তো আপনার কি আছে, আপনার কি মাসিক ধর্মে
আপনার সাদা স্রাব হয়। আর আপনার কোষ্ঠকাঠিন্য আছে? না। কোষ্ঠকাঠিন্য নেই। তো যেটা বললাম, কোষ্ঠকাঠিন্য কোনো ওষুধ খেতে হবে না, আপনাকে যেটা ট্রিটমেন্ট করতে হবে ডিসমেনোরিয়া। দেখবেন আপনার মাসের ধর্মে অনিয়মিততা রয়েছে, মানে হয়তো প্রতি মাসে আসছে কিন্তু যেইভাবে হয়ে যাবার দরকার সেইভাবে হচ্ছে না। মাসে আমার যেভাবে হওয়ার দরকার সেভাবেই হয়, 4 দিন থাকে 5 দিন থাকে। নেই কোনো ক্লট বেরোচ্ছে মাসিতে? কোনো ক্লট বেরোচ্ছে, ব্লিডিং ক্লট বেরোচ্ছে দি আপনার? হ্যাঁ, যেমন চাল খাওয়া রক্ত বেরো সেরকম। সেটাই বলছি, ওটাই বলছি, ওটা ক্লট বেরোনো মানে ওটা নোংরা বেরোচ্ছে, ঠিক আছে? তো যদি ফ্রেশ ব্লাড হয় তাহলে ক্লট হবে না। তো নোংরা হচ্ছে মানে একটা এই যে আপনার সাইকেল চলছে, এই সাইকেলে কিছু জিনিস অংশ ওখানে থেকে যায়, পরের মাসে আবার ওই জিনিসটা বেরোচ্ছে, বুঝতে পারছেন? এটাই বলা হয় মাসিক ধর্মে অনিয়মিততা। আর ওর জন্যই আপনার লিউকোরিয়া হয়, সাদা স্রাবটা ভাঙে। আর এই দুটো প্রবলেম আপনার সলভ হয়ে যাবে না, অ্যাসিডিটি অটোমেটিকলি আপনার সলভ হয়ে যাবে। মানে আপনাকে উইথাউট এনি অ্যান্টাসিড শুধু আপনি এই দুটো যদি ট্রিটমেন্ট করেন আপনি ভালো হয়ে যাবেন। তো আপনি দেখুন যেটা হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা নোট ডাউন করে, আমি প্রতি মানডে প্রতি সোমবার দিন আমি মানে বারাসাতে থাকি, ব্যারাকপুর থেকে একদমই কাছে, আপনি আসুন। আর আপনার যেই সাইক্লেশন ডেট আছে সেটা অবশ্যই জেনে আসুন। যেইভাবে আমরা গাইডলাইন দেবো সেইভাবে যদি আপনি চলেন, মাত্র 15 ডেজ 15 দিনের ভিতরে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা যে আলোচনায় আজকে রয়েছি, যেটা হলো আমাদের শ্বাসকষ্ট বা ব্রিদিং প্রবলেমস এগুলো তৈরি হয়, তাই এটা যদি মানে বেশি মাত্রায় এটা যদি বেড়ে যায় তাতে কি ক্ষতি হতে পারে আমাদের শরীরে? আসলে দেখুন, হসপিটালে আইসিইউ বলে আপনি একটা ওয়ার্ড দেখেছেন, আইসিইউ আগে কত হসপিটালে ছিল বলুন তো? ম্যাক্সিমাম মানে দেখলেন একটা গ্রামের মধ্যে একটা হসপিটাল আছে, ওখানে আইসিইউ চেম্বারটা ছিল। কিন্তু এখন ছোট ছোট হসপিটালের মধ্যেও আইসিইউ ওয়ার্ডটা করে দিয়েছে। কারণ আমরা যা অত্যধিক অ্যান্টিবায়োটিক খাচ্ছি না, অ্যান্টিবায়োটিক কী করে আমাদের শরীরের মধ্যে গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া দুটোই থাকে। আর অ্যান্টিবায়োটিক কিন্তু ওটা বুঝে না, ওটা যে কোনো ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে। তো আমাদের ব্যাড ব্যাকটেরিয়ার সাথে সাথে গুড ব্যাকটেরিয়াটাও নষ্ট করে, ওখান দিয়ে শ্বাসকষ্ট স্টার্ট হয়। আর এটাই লাস্টের দিকে আমাদের আইসিইউতে যেতে হয়, কেন অক্সিজেন লেভেল একবারেই পেতে বন্ধ করে দিই। তো এই ছোট রোগই একটা সময় দিয়ে ভবিষ্যতে অনেক বড় রোগ হয়ে যায়, এখান দিয়ে আমাদের নার্ভ পর্যন্ত এফেক্টেড হয়ে যায়, ওখান দিয়ে আমাদের লাংসগুলো এফেক্টেড হয়ে যায়। তো অনেকগুলো রোগই ছোট ছোট রোগ বড় হতে পারে। তো মেন হচ্ছে আপনি যা কোন সময়ে জিনিসটাকে এগোচ্ছেন আর কোন সময়ে জিনিসটাকে ভাবছেন যে এটা আমি সারিয়ে ফেলবো। রোগ বড় হয় না, রোগ আমরা ইচ্ছা করে বড় করি। আপনার আজকে কনস্টিপেশন আছে, কনস্টিপেশন থেকে আলসার হয়, আলসার থেকে আপনার ক্যান্সারও হয়। কিন্তু প্রথমে ক্যান্সার হয় না, প্রথমে কি হলো কনস্টিপেশন, একটা নর্মালি পায়খানা ওষুধ খেলেও ভালো হয়ে যেত। কিন্তু আমরা কি করলাম, নেগলিজেন্সি করলেই রোগ বড় হবে। তো যে কোনো রোগই বড় হলে ক্ষতি করবেই। তো আপনি যত ছোট রোগে আসবেন তত কম ওষুধ খেতে হবে, তত কম ডায়েট করতে হবে। ম্যাক্সিমাম কী হয়, আয়ুর্বেদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টগুলো আসে 20 বছর পুরনো রোগ নিয়ে, 25 বছর পরে রোগ নিয়ে। তারপরে আমরা যখন বলবো এই জিনিস খাবেন না, তখন স্যার তাহলে খাবোতি। আরে তো আপনি এসছেন এতদিন পরে, তো আপনাদের ভালো হতে হবে, আপনাদের তাহলে কিছু জিনিসটা মানতেও হবে। কেন গাইডলাইন যদি না মানি, আমরা কি করি রুট ট্রিটমেন্ট ভালো করে দিলাম, কিন্তু ভালো করার পরেও তো আমাদের একটা দায়িত্ব আছে যে এই রোগ যেন আবার না হয়, তার জন্য আমরা প্রিকশন দিই। তো এই খাবারগুলো আপনি এতদিনের জন্য আপনি একটু অ্যাভয়েড করবেন, সেটাই যদি করেন তাহলে কি আছে, রোগগুলো আবার ফিরেও আসবে না। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কি প্রবলেমটা বলবো? হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন, বয়সটা বলুন। হ্যাঁ, আমার ছেলের বয়স হচ্ছে 25। আচ্ছা আচ্ছা, বলুন ওর সমস্যাটা বলুন। ওর জিভে হঠাৎ সাদা স্পট দেখা যায়। আচ্ছা, কোথা থেকে বলছেন? আসানসোল। আসানসোল থেকে। আচ্ছা, শুনুন ডাক্তার। হ্যাঁ, আর কিছু বলতে চাইছেন বলুন। হ্যাঁ, আমার ছেলের বয়স হচ্ছে 25। হ্যাঁ, হঠাৎ ওর জিভে সাদা স্পট দেখা যায়। আচ্ছা, এটা ডাক্তারবাবু এখানে বলছে লিউকোপ্লাকিয়া। দেখুন এই জিনিসটা যদি আপনাকে ইজি ফর্মে বলি, এটা হচ্ছে ভিটিলিগো, যেটা একটা সেতি, আপনি নাম শুনেছেন তো? সেতি মতনই এই জিনিসটা, ঠিক আছে? এটা অনেকজনের দেখবেন ঠোঁটে হয়,
অনেকজনের হটে হয়। আর এই জিনিসটা হয় কেন, যখন আমরা খাওয়া দাওয়ারের মধ্যে মানে একটা কম্বিনেশন যদি আমরা ভুল করে ফেলি, কম্বিনেশন ভুল করলে এটা হয়। যেরকম মাছের উপরে দুধ খেয়ে নিলাম, তার জন্য এটা হয়, ঠিক আছে। বা আমি দুটো প্রোটিন একসাথে খেয়ে নিলাম, যেটার জন্য আমাদের ব্লাড রিয়াক্ট করে, আর ব্লাড রিয়াক্ট করার পর এই জিনিসটা হয়, ঠিক আছে। তো এখানে যেহেতু জিভে রয়েছে, যদি জিভে রয়েছে বা ঠোঁটে রয়েছে, তো এখানে কোনো লাগানো ওষুধ দেওয়া যাবে না। এখানে আপনাকে কিছু মেডিসিন খেতে হবে, কিছুটা ব্লাড পিউরিফিকেশন মেডিসিন খেতে হবে। আর ছেলে একটা কথা আরও দেখবেন, ছেলের পায়খানা পরিষ্কার হয় না, ছেলে একটু অ্যাসিডিটি ভাব থাকে, ছেলে একটু অম্বলে ধাত থাকে। তো এই জিনিসটাও আপনাকে ঠিক আছে, পায়খানা পেট পরিষ্কার সব ঠিক আছে নেই, আপনি একটু জিজ্ঞেস করবেন, ওর একটু গ্যাস টেন্ডেন্সি হবে। কেন বলছি বলছি আপনাকে আমি, কেন কি হয়, যখনই আমরা ধরো মানে কোনো খারাপ প্রোটিন রিয়াকশন করে দিল, পরের দিন যদি আমার স্টুল ক্লিয়ার হয়ে গেল না, তাহলে এই জিনিসটা রিয়াক্ট করে না। অনেকবার কি হয়, আমরা হয়তো ভাবি যে পায়খানা করছি, ডেলি যাচ্ছি, পরিষ্কার হচ্ছে, কিন্তু জানেন পায়খানা পরিষ্কার হচ্ছে বা না হচ্ছে এটা বোঝার কি উপায় আছে? যখনই দেখবেন পায়খানা হয়ে যাওয়ার পর উইথিন হাফ অ্যান আওয়ার খুব জোরে খিদা পাচ্ছি, তাহলে মানে ওই দিন আমার পেটটা পরিষ্কার হয়েছে। পায়খানা হয়েছে কিন্তু আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো খিদা পাচ্ছি না, এটা মানে হচ্ছে পায়খানা হয়েছে কিন্তু আমার ক্লিয়ার হয়নি, কিছু অংশ ভিতরে রয়ে গেল। তো এই জিনিসটা ছেলেকে একটু জিজ্ঞেস করবেন ওটা রয়েছে কিনা। আর সাথে বললাম যেটা ব্লাড পিউরিফিকেশন যদি কিছুদিন করা হয়, আর খাওয়া দাওয়ার একটু কম্বিনেশন চেঞ্জ করতে হবে। যেমন গরমের সাথে ঠান্ডা খেতে নেই, দুটো প্রোটিন একসাথে খেতে নেই, মাছের সাথে দুধ খেতে নেই, এই ধরনের জিনিস যদি কিছুদিন ও অ্যাভয়েড করে চলে, তাহলে কিন্তু এটার সমস্যাটা সমাধান হয়ে যাবে। স্যার আমি এখানে লোকালি আয়ুর্বেদিক ট্রিটমেন্টই করাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। লোকালি আয়ুর্বেদিক ট্রিটমেন্টই করাচ্ছি, তবে 50% কমে গেছে। তো এটা কি ফুললি কিউরেবল হয়? ফুললি কিউরেবল আছে। আপনি যখন 50% রেজাল্ট পেয়েছেন, তাহলে নিশ্চয়ই একটু ধৈর্য রাখতে হবে, 100%ও পাবেন। আর ওকে বলবেন অবশ্যই আমাকে রিপোর্ট করে দেখিয়ে দাও, মানে ওর একটা রিপোর্ট আছে, আইজি বলে একটা রিপোর্ট হবে, ওই আইজি রিপোর্টটা করুন আফটার ট্রিটমেন্ট। মানে যখনই আপনার ছেলে পুরো ভালো হয়ে গেল না, এমনি ছাড়বেন না, আবার ওই রিপোর্টটা আবার করে নেবেন। কেন কি হয়, অনেকবার আমরা কি করি, মানে হয়তো 90% কিওর হয়ে গেল, আমরা ওখানে মেডিসিন স্টপ করে দিই, তার জন্য কি হয় আবার ওই জিনিসটা ফিরে চলে আসে। তো আপনি এটা ডাক্তারবাবু বলেছেন মেডিসিন আমি স্টপ করছি না, আমি যখন বলবো তখন স্টপ করাবে। না, শুধু ডাক্তারবাবু বলেই না, আপনি বলবেন আমার একটা রিপোর্টও করে নিন, আর যখন শেষ ট্রিটমেন্টের সময় উনি যখন বলবেন ওষুধ স্টপ করে দিন, আপনি বলুন ঠিক আছে আমি না হলে আমি 1 মাস আরও চালিয়ে দেবো, কিন্তু আগে আমার এই রিপোর্টটা আবার করে নিন। তো রিপোর্ট করলে যদি আমি দেখা যায় যে আমার আইজি লেভেলটা নর্মাল হয়ে গেল, তাহলে এই জিনিসটা আবার ফিরে কোনোদিনই আসবে না। এটা স্যার নন ট্রিটেবল হলে কি এটা ফিউচারে ক্যান্সারের দিকে যেতে পারে? না 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 না, এটা কোনো ক্যান্সারে আসবে না, ঠিক আছে। শুধু আমাদের স্কিন মেলালাইনটা একটু শেষ হয়, আর কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। ধন্যবাদ। সত্যি আসলে আমাদের এই যে আমরা অনেক সময় বুঝি না, আমাদের ঠিকমতো গাইডেন্সের অভাবে এটা কিভাবে রোগকে আগে থেকে আপনি প্রিভেন্ট করবেন, প্রতিরোধ করবেন, সেটাই কিন্তু আমাদের ডাক্তারবাবুরা সেইভাবে একটা প্রপার অ্যাডভাইস দিচ্ছেন। এবং আমাদের সেইভাবে কিন্তু অনুষ্ঠানে আপনাদেরকে নানানভাবে অ্যাওয়ার করা হয়, সচেতন করা হয় যে এটা আপনি খাবেন বা এটা কি খাবেন না, এই যে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে দেন ডাক্তারবাবুরা। এবং সেটা যদি একবার আপনারা মেনে চলতে পারেন এবং রোগকে কিভাবে প্রতিরোধ করা যায়, রোগটা যাতে আগে থেকে আপনি যখন জেনে যাবেন যে এই রোগ আমার শরীরে বাসা বাঁধতে চলেছে, সেটা যেন আগে থেকে আপনি কিভাবে বুঝবেন, তাই জন্যই ডাক্তারবাবুদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। সেইভাবে কিন্তু আমাদের আলোচনা থাকে। আমাদের সঙ্গে রয়েছেন আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের ডিরেক্টর সিএমডি ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। এবং আজকের যে আমাদের আলোচনাটি রয়েছে শ্বাসকষ্ট নিয়ে আমরা আলোচনা রাখছি, যেটা কিন্তু ভীষণ মানে এটা একটা মানে কি বলবো আমাদের অস্বস্তিকর, যে কোনো সময় যে জায়গায় হোক আমাদের এই এটা হয়ে যেতে পারে এরকম সমস্যাটা। সেটা অনেক সময় বাসে ট্রেনে আমরা যাতায়াতের মাধ্যমে এগুলো হয়ে যেতে পারে, কোনো রাস্তাঘাটে অনেক সময় আমরা ডাস্ট, যেটা আপনি বললেন যে ডাক্তারবাবু অনেক সময় ধুলো থেকে হচ্ছে শ্বাসকষ্ট আমরা শুনি, যেগুলো এগুলো ডাক্তারবাবু আপনি কি বলবেন? ধুলো থেকে বা কোনো একটা নোংরা কিছু হলো, একটা এনভায়রনমেন্ট এমন জায়গায় গেল, সেখানে একটা হঠাৎ তার মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, বিভিন্ন বা খাওয়া থেকে এগুলো আপনি বলেছেন। দেখবেন অনেক পারফিউম হয়, সেই পারফিউম দিয়েও আপনার গন্ধ দিয়ে
করি এই জিনিসটা, তো ওটাই বলছি। দেখুন, শ্বাসকষ্ট একটা ডিজিজ, অবশ্যই একটা ডিজিজ, কিন্তু তার পিছনে আমাকে কারণ জানতে হবে। সবই শ্বাসকষ্টের জন্য একটা মেডিসিন হয় না যে আপনি এই মেডিসিন খান আপনার ভালো হয়ে যাবে। দেখবেন আপনার শ্বাসকষ্ট হয়েছে, আমি একটা মেডিসিন প্রেসক্রাইব করলাম, আপনি ভালো হয়ে গেছেন, হয়তো আপনার বাড়ির লোক ওটা রয়েছে, আপনি ওকে দিচ্ছেন, ওই ওষুধ কাজ হচ্ছে না। অনেকবার হয় না যে এই গ্যাস মুড়ি আমার খেলে তো ভালো হয়ে যায়, কিন্তু এই ওষুধই আমার ভাইকে দিচ্ছি তাহলে ভালো হচ্ছে না। কারণ কি হচ্ছে, সুট কিছু না, মানে কারণ কি হচ্ছে, ওর সিমটমস আলাদা আছে, ওর পিছনে রুট আলাদা আছে। আপনি দেখছেন একটা তুলসী গাছ আছে, আবার একটা নিম গাছ আছে, তো দুটো দেখতে গাছই আছে, কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস আছে, তো তাকে আলাদা করে রক্ষা করতে হবে, তাতে আলাদা করে রক্ষা করতে হবে। তো এই ধরনেই যদি আমাদের রোগ, মানে বুঝেন যে আমার শ্বাসকষ্ট আছে আর আমার ছেলেও শ্বাসকষ্ট আছে, তো যেই ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি সেই ওষুধই আমার ছেলে খেলে ভালো হবে, এটা ভুল ধারণা। পিছনে কারণ অন্য অন্য হতে পারে। আপনার পারফিউম অ্যালার্জি হতে পারে, আপনার ডাস্ট অ্যালার্জি হতে পারে, আপনার ঠান্ডা থেকে হতে পারে, আপনার কোলেস্ট্রল থেকে হতে পারে, আপনার অনেক রকম হার্ট ডিজিজ হলেও হতে পারে। তো কোন ডিজিজের জন্য আমার শ্বাসকষ্ট হয়েছে এটা আমার জানা আগে দরকার রয়েছে। যেই দিন ওটা আমরা জেনে যাব, সেই দিন কি হবে, কম ট্রিটমেন্টের মধ্যে আমরা ভালো হতে আরম্ভ হয়ে যাব। একদম সেটাই। আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, আপনারা জানেন বহু ৫,০০০ বছর আগে সেই চিকিৎসা, মানে সেটা একদম ভেষজগুণ সমৃদ্ধ, একেবারে প্রাকৃতিক ন্যাচারাল ওয়েতে আপনাকে কিন্তু সুস্থ সবল সতেজ জীবন উপহার দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো, যার কোনো সাইড এফেক্ট নেই, যার কোনো রাসায়নিক কেমিক্যালস দ্বারা যুক্ত নয়, একদম ন্যাচারাল ওয়েতে আপনাকে একটা সুস্থ জীবন উপহার দিচ্ছে। অবশ্যই আমি একটু বলে দেবো, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের কিন্তু ডাক্তারবাবুদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার সিরিয়ালটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে সাউথ কলকাতা সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার রয়েছে, এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে রয়েছে, সাউথ ২৪ পরগনার মধ্যে আমতলাতে চেম্বার আছে, এবং বারাসাতে চেম্বার রয়েছে, হাওড়ার টিকিয়াপাড়াতে রয়েছে, এবং বামুনগাছিতে রয়েছে চেম্বার, এবং শালকিয়াতে চেম্বার রয়েছে, বকুলতলাতে চেম্বার আছে। কলকাতার বাইরে যেটা, সেটা হলো বর্ধমান, দুর্গাপুর এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, মালদহে আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া মেদিনীপুরে আপনারা হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। সারা ভারতবর্ষ জুড়ে তারা রয়েছেন। শুধুমাত্র আপনাদের যা যা সমস্যা হবে সেই সমস্যা নিয়ে আপনাদের আসতে হবে ডাক্তারবাবুদের কাছে। নিশ্চয়ই একটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে একটা সুস্থ জীবন উপহার দেবেন। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। এই নাম্বারগুলো রয়েছে, এর মাধ্যমে প্লিজ আপনারা কন্ট্যাক্ট করে আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, কোনো চিকিৎসালয়ে ট্রিটমেন্ট করে থাকেন, তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। ডাক্তারবাবু, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আমরা একটু জানবো, এই যে আমরা অনেক সময় হাঁপানি কথাটা শুনি, হাঁপানি আর এই শ্বাসকষ্টের মধ্যে কি ডিফারেন্সটা? দুটো আলাদা জিনিস আছে। অনেকজন এটা গুলিয়ে দেয় মানুষ যে আমার শ্বাসকষ্ট হয়েছে, আমার হাঁপানি আছে, দুটো একদমই ডিফারেন্ট। হাঁপানি হচ্ছে তার পিছনে অনেক কারণ। দেখবেন যাদের হাঁটু ব্যথা আছে তারা কিন্তু যদি সিঁড়ি উঠে, তাদের কি হয়, হাঁপানি, তাদের শ্বাসকষ্ট না, ওদের কি হয়, সিঁড়ি উঠলে হাঁপিয়ে যাচ্ছে। তো হাঁপিয়ে যাচ্ছে আর শ্বাসকষ্ট দুটোই আলাদা সাবজেক্ট আছে। হাঁপিয়ে যাচ্ছি এটা কোনো রোগ না, এটা রোগের থেকে, মানে যে কোনো অন্য রোগ থেকে এটা আমার যেই সিমটমসগুলো আসে সেটা হচ্ছে হাঁপানি। তো হাঁপানি নিজের থেকে কোনো রোগ নেই, অন্য রোগ হলে তার মানে ক্ষতিকারক জিনিস, মানে তার একটা সাইড ইফেক্টের জিনিস, ওটা হচ্ছে হাঁপানি। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠান নিশ্চয়ই আবার শরীর স্বাস্থ্য সম্পর্কিত আরেকটি আলোচনা নিয়ে আমরা ফিরে আসবো। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে বন্ধুদের, এবং আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। আজ এই পর্যন্ত, নমস্কার।